চিঠিটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই, আশা করি আপনি এবং ভৌতিকতার সকল লিসনার্স সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আলী হুজুরের ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা নিয়ে। আশা করি সবার কাছে ঘটনাটি অনেক ভালো লাগবে। ওকে, আর কথা না বলে সরাসরি ঘটনায় চলে যায়। ঘটনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, যারা আলী হুজুরের বিয়ের ঘটনাটি শুনতে চেয়েছিলেন, আলী হুজুরের বিয়ের ঘটনাটি 1 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে শেয়ার করা হয়েছিল। যারা শুনেননি তারা অবশ্যই শুনে আসবেন। আর যদি আলাদাভাবে বিয়ের ঘটনাটা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করেন যদি, তাহলে জেফরি ভাই অবশ্যই আলী হুজুরের ঘটনাটি আপনাদের আলাদাভাবে শেয়ার করে দেবেন। ওকে, এবার আর আমার পরিচয়টা দিয়ে ঘটনায় চলে যায়। আমি মোর্শেদ হাসান, বাসা নেত্রকোনার 7 পায়ের রেল ক্রসিং। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আলী হুজুর একদিন তার খালার বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একটু অবাক হয়ে যায় তার খালাতো বোন সামিনাকে দেখে। কারণ সামিনা ছিল অনেক সুন্দর দেখতে, আর তার শরীর ছিল মোটামুটি যাকে বলা হয় মিডিয়াম সাইজের। কিন্তু এইবারে গিয়ে দেখা গেল সামিনা শুকিয়ে একদম যেন পাট কাঠের মতো হয়ে গেছে, যা দেখে আলী হুজুর অবাক হয়ে যায় আর তার খালাকে জিজ্ঞেস করে, খালাম্মা এই কি অবস্থা করেছে? সামিনার চেহারা এবার নষ্ট হলো কেন? তখন খালাম্মা বলল, কত ডাক্তার দেখাইছি, কোনো রোগ বলে ধরতে পারলো না। আমার তখনই খুব সন্দেহ হলো। আমি আর কিছু বললাম না, সামিনার রুমে গেলাম। কিন্তু সামিনার রুমে গিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। এত বিচ্ছিন্ন গন্ধ যা আলী হুজুরের একদম যেন বমি আসছিল। যাই হোক, প্রথমে 2 দিন অনেক ভালো কাটলো, কিন্তু 3 দিনের মাথায় ঘটলো এক আজব ঘটনা। আলী হুজুরের খালাতো বোন হঠাৎ করেই চিল্লাচিল্লি শুরু করে দিল। গ্রামের বাড়ি বলে কথা, সবাই জানেন গ্রামে কারো কোনো সমস্যা হলে প্রতিবেশী সবাই ছুটে আসে। সেদিনও খালাতো বোনের চিৎকার শুনে সবাই ছুটে আসলো, আর আমিও গেলাম। আমি গিয়ে দেখি খালাতো বোনের বেঁধে রাখা হয়েছে আর চারিদিকে প্রতিবেশীরা বসে আছে। তখন আলী হুজুর গিয়ে জিজ্ঞেস করলো তার খালাকে। যে ভাই, ঘটনা বোঝার সুবিধার্থে আমি আলী হুজুরের মতো করে বলছেন, আলী হুজুর, খালা কেউ হয়েছে সামিনার, বলুন তো। খালাম্মাকে জিজ্ঞেস করার পর খালাম্মা উত্তর দিল, আলী সা হয়েছে জানি না, প্রায় 1 মাস ধরে সামিনা হঠাৎ করে কেমন যেন চিৎকার দিতেছে আর কান্না করতেছে, আর বলতে থাকে যে আমাকে মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাবে না, বাঁচতে দিবে না। তখন আমি ভাবলাম হয়তোবা ভুলভাল দেখতেছে। তখন আমি বললাম, কোনো ভালো হুজুর বা ডাক্তার দেখাওনি? তখন খালাম্মা বলল, ডাক্তার দেখানো শেষ, কোনো রোগ ধরতে পারে নাই, আর হুজুরকে ফোন দেওয়া হয়েছে, হুজুর আসতেছে। তখন আমি বললাম, ঠিক আছে হুজুর আসুক, দেখি উনি কি করে। 5 মিনিট পর হুজুর চলে আসলো। আমি হুজুরকে সালাম দিলাম, আর হুজুর সালামের উত্তর দিয়ে সামিনার রুমে ঢুকে গেল। এখানে একটা কথা বলে রাখি, আমি যে জিন ভূত নিয়ে কাজ করি এইটা খালার বাড়ির কেউ জানে না। আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম যে হুজুর এসে কি চিকিৎসা করে। যাই হোক, আবারও ঘটনায় ফিরে যায়। হুজুর সামিনার রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। রুমে ছিল সামিনার হুজুর আর আমার খালো। এই 3 জন রুম ছিল শুধুমাত্র আমার, বাকিরা সবাই বাইরে ছিল। সামিনা হুজুরকে দেখে চিল্লাচিল্লি শুরু করে দিল আর বলল, কি রে কুত্তার বাচ্চা, তুই এখানে কেন আসলি? কেন আসলি? তুই এখানে এসে কি করবি? তোর মতো হুজুর আমার কি করতে পারবে? এখনো সময় আছে, চলে যা, নয়তো হজে থেকে তুই কিন্তু পারবি না। হুজুর সাবিনার মুখে এই কথাগুলো শুনে একদম ভয় পেয়ে গেল, আর সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসলো। আর কারোর সাথে কথা না বলে হুজুর চলে যেতে লাগলো। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এইভাবে চলে যাচ্ছেন কেন? কি হয়েছে? দয়া করে আমাকে বলে যান। তখন হুজুর বলল, একটা ভয়ঙ্কর বদ জিনিস, ওকে পেরে উঠতে পারছি না, আমার পক্ষে সম্ভব না, এই জিনটা অনেক ভয়ঙ্কর। আমি যদি এই জিনিসের সাথে লড়াই করতে চাই আমার পরিবারকে মেরে ফেলতে পারে। তখন আমার খালাম্মা যেন কান্না করে দিল, আর সে হুজুরকে বলতে লাগলো, হুজুর তাহলে আমার মেয়ের এই সমস্যার সমাধান কি করতে পারবে? তখন সে হুজুর বলতে লাগলো, এই সমস্যার সমাধান একজন করতে পারবে, কিন্তু আমি এই হুজুরকে চিনি না। আমার ওস্তাদের কাছে নাম শুনেছি, তখন সে হুজুরকে দেখিনি। তখন খালাম্মা বলল, আপনি তাহলে সে হুজুরের ঠিকানা দিয়ে যান। তখন হুজুর ঠিকানা দিতে লাগলো।
প্রথমে এসে হুজুর মাদ্রাসার নাম বললো। মাদ্রাসার নাম শুনে খালাম্মা আর খালু আমার মুখের দিকে একবার তাকালো। এখন হয়তো আপনারা ভাবছেন যে যেই মাদ্রাসার নাম বলেছে সেই মাদ্রাসার নাম শুনে ওনারা আমার দিকে কেন তাকালো। ওকে, শোনেন তাহলে। খালা আর খালু জানেন আমি এই মাদ্রাসার হুজুর, তাই মাদ্রাসার নাম শুনে আমার দিকে তাকালো। তারপর সেই হুজুর আবারও বলতে লাগলো, এই মাদ্রাসায় একজন বড় হুজুর ছিল, তিনি মারা গেছেন, আর তার একজন ছাত্র আছে, ওনার নাম আলী। সবাই ওনাকে আলী হুজুর নামে চেনে, বুঝতে পেরেছেন? আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ উনি পারবেন আর সমাধান দিতেন, আর সমাধান করতে পারলে উনি পারবেন, আর কেউ পারবে না। এই কথা শুনে খালাম্মা আবারও কান্না করে দিল আর বলতে লাগলো, আলী তুই এত বড় হুজুর, আর তুই তোর মনের চিকিৎসা না করে এরকম ভাবতে দেখতেছস? কি হয়েছে তোর? খালাম্মার মুখে এই কথা শুনে সে হুজুর আমার দিকে তাকালো আর একটা হাসি দিয়ে আমাকে সালাম দিল আর বলল, আপনি আপনি আলী হুজুর? আর আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি তো যুবক। তখন আমি বললাম, আরে সমস্যা নেই, আমি এটা দেখতে চাইছিলাম যে এটা কেমন জিন আর কতটা শক্তি আছে ওর, তাই আগে আপনাকে যেতে দিলাম। আর আমার বোনকে আমি সুস্থ না করে এখান থেকে কখনোই যাবো না ইনশাল্লাহ। আমি শুধু এটা দেখলাম এই জিনের কত বেশি শক্তি। তখন সে হুজুর আমাকে সালাম দিয়ে চলে গেল আর পাশের রুমে আমার বোন সাবিনা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি খালু আর খালাম্মাকে বললাম, আপনারা সাবিনার মাথায় পানি দিন, ওর জ্ঞান ফিরিয়ে আনেন, আর বাকি কাজ আমি করব, আমি রাতে করব। তখন খালু আর খালাম্মা দুইজনে চলে গেল সাবিনার রুমে। আমি চলে গেলাম আমার রুমে গিয়ে আমি দরজা বন্ধ করে দিলাম আর বাদশাহ জিনকে স্মরণ করলাম। স্মরণ করার সাথে সাথে বাদশাহ জিন হাজির হলো আর সুন্দর একটা সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম আর মন খারাপ করে বসে রইলাম। তখন বাদশাহ জিন বলল, কি হয়েছে তোমার? মন খারাপ কেন আলী? আমি কোনো কথা বললাম না। তখন বাদশাহ জিন আবারও জিজ্ঞেস করলো, আলী এ হয়েছে, কথা কেন বলছো না? তখন আমি উত্তর দিলাম, বাদশাহ একটা সমস্যা হয়েছে। তখন বাদশাহ জিন আবারও বলে উঠলো, কি হয়েছে আলী বলো। তারপর আমি সমস্ত ঘটনা খুলে বললাম আর সবকিছু শুনে বাদশাহ জিন বলল, চিন্তা করো না, আমি এখনই খবর নিয়ে আসছি, কি হয়েছে তোমার বোনের সাথে। এটা বলে বাদশাহ চলে গেল। সন্ধ্যার সময় বাদশাহ জিন আবারও চলে আসলো আর এসে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম, বাদশাহ কি খবর আনলেন? তখন বাদশাহ জিন বলতে লাগলো, আলী তোমার বোনকে কালো জাদু করা হয়েছে, আর সেই কালো জাদুটা করেছে কবিতার মাধ্যমে, আর কালো কবুতরকে ব্যবস্থা করা হয়েছে এই কালো জাদুর জন্য। তখন আমি বললাম, কিভাবে করলো? সবকিছু খুলে বলুন তো আমাকে। তখন বাদশাহ জিন বলে উঠলো, আলী তাহলে শুনো সম্পূর্ণ ঘটনা। বলতে শুরু করলেন বাদশাহ জিন, তোমার খালাতো বোন সাবিনা একজন সুন্দর মেয়ে, আর তার পড়াশোনা অনেক ভালো। সে সব সময় বড় গিয়া সে প্রথম হয়, আর এটাই হচ্ছে তোমার বোনের সমস্যা। এর জন্যই তোমার বোন সাবিনাকে কালো জাদু করা হয়েছে। তখন আমি বললাম, কে করেছে এই কালো জাদু? তখন বাদশাহ জিন আবারও বলা শুরু করলো, এই কালো জাদু করেছে সে আর কেউ না, সাবিনার অনেক কাছের বান্ধবী। কারণ সাবিনার জন্য সে ক্লাসে ফার্স্ট হতে পারে না। ক্লাসে স্যারেরা সবাই সাবিনার অনেক প্রশংসা করে, আর সাবিনা একটা ছেলেকে পছন্দ করে, আর তাই সে ছেলেকেও সাবিনা অনেক পছন্দ করে। কিন্তু সাবিনার বান্ধবী সেই ছেলেকে পছন্দ করে। এক কথায় সাবিনার সব দিক দিয়ে তার বান্ধবীর পথের কাঁটা হয়ে গেছে, আর তাই এই কালো জাদু করা হয়েছে। এই কালো জাদু করেছে সাবিনার বান্ধবীর বাবা। সাবিনার বান্ধবীর বাবা একজন তান্ত্রিক, আর সাবিনার বান্ধবী তার বাবার কাছে গিয়ে কান্না করে সাবিনার নামে বিচার দিয়েছে, আর তাই বের কষ্ট দেখে সাবিনার উপরে কালো জাদু করেছে সেই তান্ত্রিক। আর এইটা কোনো সাধারণ কালো জাদু নয়, এটা হচ্ছে মরণ বান। যে কবুতরটা দিয়ে কালো জাদু করা হয়েছে সেই কবুতর আজ 1 মাস ধরে কিছু খেতে পারে না, আর তাই কবুতর 3 দিনে শুকিয়ে যাচ্ছে, আর এদিকে সাবিনাও 3 দিন শুকিয়ে যাচ্ছে, আর মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি করতে হবে আলী, নয়তো সাবিনাকে বাঁচানো সম্ভব হবে না। তখন আমি বাদশাহকে জিজ্ঞেস করলাম, কি দিয়ে কালো জাদুটা করা হয়েছে? শুধু কি কবুতর নাকি অন্য কিছু আছে? তখন বাদশাহ জিন বলল, আলী 2টা পাঠা বলে দেওয়া হয়েছে, আর তোমার বোন সাবিনাকে ভোগ দেওয়া হয়েছে সেই জিনের কাছে। এই বান কাটতে হলে যে কাউকে মরতে হবে, হয়তো তোমার বোন নয়তো সেই তান্ত্রিক, কারণ এই কালী জিন খালি হাতে কখনো যাবে না। তখন আমি বাদশাহ জিনকে বললাম, আমার এখন কি করতে হবে? তখন বাদশাহ জিন বলল,
তুমি আজ রাতে রোকায়া করো, আর আমি সে কবুতরকে তাবিজ খুলে দিচ্ছি। এই কালীকে তোমার আটকাতে হবে, কারণ এর সাথে আমি হামিদ লড়াই করতে পারবো না। এটা অনেক আগের একটা পরিবার, সমস্যা থাকার কারণে এই কালীর সাথে আমাদের লড়াই করা একদম নিষেধ। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি আপনার কাজ করেন আর আমি আমার কাজ করব। তখন বাদশাহ জিন বলল, যাই করেন, আপনি আগে কালীকে সাবিনার শরীর থেকে বন্দি করে নেবেন, আর কালী যদি সাবিনার শরীরে বন্দি হয়ে থাকে, আমি কবুতরকে তাবিজ করে আনতে পারবো। নয়তো কালী সেখানে চলে আসবে, আর কালী চলে আসলে সেখান থেকে আমাকে কেউ ফিরে আসতে পারবে না। নয়তো কালীর সাথে লড়াই করতে হবে, কিন্তু কালীর সাথে এখন লড়াই করা সম্ভব না। তখন আমি বললাম, ঠিক আছে, সমস্যা নেই। আমি যখন রোকা করে কালীকে সপরিবারে শরীরে বন্দি করব, তখন আপনাকে অবশ্যই স্মরণ করব। এটা বলে বাদশাহ জিনকে আমি বিদায় দিলাম। আমি খালাম্মাকে আমার রুমে ডাকলাম। তখন খালাম্মা আর খালু দুজনে আমার রুমে আসলো। আমি তখন সমস্ত ঘটনা করে বললাম, সামিনের সাথে যা যা হয়েছে। আমার মুখে সবকিছু শুনে খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে দিল, আর বলতে লাগলো, এই মায়াকে নিজের হাতে রান্না করে কতবার খাওয়াইছিলাম, নিজের মেয়ের মতো আদর করতাম, আর মেয়েটা এত বড় কাজ করলো। তখন আমি খালাম্মাকে বললাম, দেখো খালা, বেঈমান কিন্তু কাছের মানুষগুলোই সবচেয়ে বেশি হয়। চিন্তা করো না, আমি আছি না, আমি আছি, কথা দিলাম। আমার বোনকে আমি সুস্থ করে তারপর তোমার বাড়ি থেকে যাবো, বুঝতে পেরেছ? আজ রাতে রোকা করতে বলেছে আমার বন্ধু জিন বাদশা, কিন্তু আমি আজ রোকা করব না, রোকা করব কাল দুপুর বেলায়। খালু, আপনি আমার জন্য বাজার থেকে 5টা কাঁচা কইচা আনবেন, ঠিক আছে? বাকিটা কাল দেখবো না। খালু তখন বলল, ঠিক আছে আলী, তাই হবে। তারপর পরের দিন দুপুর বেলায় আলী হুজুর বাড়ির উঠোনে 2টা গোল বৃত্ত আঁকলো, আর খালুকে বলল সাবিনাকে নিয়ে আসতে। খালু সাবিনাকে নিয়ে আসলো আর একটা বৃত্তের ভেতরে বসিয়ে দিল। তারপর আলী হুজুর সূরা পড়া শুরু করলো। প্রায় 1 ঘন্টা চলে গেল, কিন্তু কোনো জিন হাজির হলো না সাবিনার উপরে। আলী হুজুর চিন্তায় পড়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। আর এইদিকে গ্রামের মানুষ সবাই বলাবলি করছে আলী হুজুর হচ্ছে ভুয়া হুজুর, বাটপার, ইচ্ছা মতো গালাগালি করছে। 1 ঘন্টা চলে যাওয়ার পর যখন জিন হাজির হচ্ছে না, তখন অন্য ব্যবস্থা নিয়ে নিলাম। আমি তখন আমার পকেট থেকে একটা আতর বের করলাম, আর ওই আতরটা আমাকে বাদশাহ জিন উপহার দিয়েছিল। এই আতরটা গায়ে মাখতে হবে এবং তার শরীরে সমস্ত জিন হাজির হতে বাধ্য হবে, কারণ এই আতরটা জিনদের আতর নামে অনেক বেশি পরিচিত এবং জিনদের অনেক বেশি প্রিয়। আমি তখন আমার পকেট থেকে আতরটা বের করে সাবিনার গায়ে ছিটিয়ে মারলাম, আর চোখ বন্ধ করে আবারও সূরা পড়া শুরু করলাম। 2টা সূরা পড়ার সাথে সাথে সাবিনা কাঁপতে শুরু করলো, যা দেখে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে গেল আর বলতে লাগলো, জিন হাজির হয়েছে, জিন হাজির হয়েছে। হঠাৎ করে সাবিনা আমাকে বকা দিতে শুরু করলো আর বলল, রে কুত্তার বাচ্চা, তুই আমাকে কেন ডাকলি? এতবার ডাকলি কেন? তোর ডাকের সারাদিনই মনে আতর ছিটে দিলি। তুই কে মনে করেছিস তুই এই মেয়েকে আমার হাত থেকে বাঁচতে পারবি? আমি তখন বললাম, আরে কালী, বকাবাজি বন্ধ কর, ঠিক আছে, আমার কথা শোন। এই বলে আমি আমার পকেট থেকে পবিত্র পানি বের করে সাবিনার উপরে ছিটিয়ে দিলাম, যাতে সাবিনার শরীর থেকে সে বের হতে না পারে। আমার পানি ছিটানো দেখে সাবিনা হু হু করে হেসে উঠলো আর বলতে লাগলো, পানি ছিটিয়ে তুই কি করবি আমার? তখন আমি বললাম, দেখতে থাক কি করি, এখন বুঝতে পারবি এই পানি কেন তোর গায়ে ছিটিয়ে দিয়েছিলাম, বুঝলি? আমার এই কথা শুনে সাবিনা আবারও হাসতে লাগলো এবং ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো এবং আবারও বলতে লাগলো, অলি জানোয়ারের বাচ্চা, তুই কিছু করতে পারবি না, এখনো সময় আছে, এখান থেকে চলে যা, নয়তো তোর মাদ্রাসার ছাত্রদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কালের এই কথাটা শুনে আমি একটা হাসি দিলাম আর বললাম, আচ্ছা আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে তোর নিজের জীবন বাঁচা, বুঝলি? এইটা বলে আমি মনে মনে বাদশাহ জিনকে স্মরণ করলাম, আর সাথে সাথে বাদশাহ জিন যেন হাজির হয়ে গেল। বাদশাহ জিনকে দেখে কালী যেন বলে উঠলো, বাদশাহ, তুই এখানে কেন আসলি? তোর তো এখানে আসার কথা না, তোর কথা ছিল কখনো আমাদের কালী জাতের সাথে লড়াই করবি না, তাহলে কেন এসেছিস? আর তুই এই আলী জানোয়ারের বাচ্চার সাথে কেন এসেছিস? মানে আমার সাথে লড়াই করতে এসেছিস? তখন বাদশাহ জিন বলল, কালী, আমি লড়াই করতে আসি নাই, আমি এসেছি আমার বন্ধু আনির সাথে কথা বলতে। এদিকে গ্রামবাসী সবাইকে অবাক করে দিয়ে তাকিয়ে আছে সাবিনা অদৃশ্য কার সাথে কথা বলছে, আর সাবিনার কথা উত্তর দিচ্ছে কে, যেন অদ্ভুত ভাবে সবাই হতভম্ব হয়ে দেখছিল পুরো বিষয়টা। তখন আমি বাদশাহ জিনকে বললাম, বাদশাহ, এবার তুমি তোমার কাজ করো, যাও
সেই কবুতরটা এখানে ধরে নিয়ে আসো। আমার মুখে কবুতরের কথা শুনে সাবিনা লাফাতে শুরু করলো, কিন্তু কালি সাবিনার শরীর থেকে বের হতে পারছে না। তখন আমি একটা হাসি দিলাম আর কালিকে বললাম, কিরে কালি, তুই এত শক্তিশালী জিন, এখন এই শরীর ত্যাগ করে দেখা, দেখি তোর কত শক্তি। তুই নাকি আমার মাদ্রাসার ছাত্রদের পিটিয়ে মারবি, কিরে দেখা না। একটু আগে যে পানিটা ছিটিয়ে দিলাম সেটা পবিত্র পানি, আর এই পানি দিয়ে তোকে সাবিনার শরীর থেকে বন্দি করা হয়েছে, বুঝলি? তুই তখন মুক্তি পাবি যখন আমি তোকে মুক্ত করে দেবো, বুঝতে পারলি? তখন কালী বলল, অলি কুকুরের বাচ্চা, তুই অনেক বড় ভুল করলি। আমি এখান থেকে মুক্তি পেলে তোর মাদ্রাসার সকল ছেলেদেরকে মেরে ফেলবো। তখন আমি বললাম, আগে মুক্ত হয়তো দেখা। এটা বলে আমি বাঁশের কঞ্চিগুলো হাতে নিলাম আর সাবিনার শরীরের ছায়ার উপরে যেন জোরে জোরে আঘাত করতে লাগলাম। এটা করে আঘাত করি আর সাবিনা যেন চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আলী তার বাচ্চা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে অনেক কষ্ট দিচ্ছিস। আমাকে ভাবা আঘাত করলে কি মনে করেছিস সে মেয়েকে বাঁচাতে পারবি? এই মেয়েকে আমাদের কালীদের নামে ভোগ দেওয়া হয়েছে, মরবে। আমি না পারি, অন্য কেউ এসে ঠিকই ওকে নিয়ে যাবে। আমি তখন বললাম, কালী এই সুযোগ নেই রে ভাই, আজ তো আমি এই মেয়েকে মুক্ত করে দিয়ে যাবই, আগে বাচ্চাকে কবুতরটা নিয়ে আসতে দে না, তখন বুঝবি কত ধানে কত চাল, বুঝলি? আমার কথা শুনে হাসতে লাগলো আর বলতে লাগলো, আলী তোর স্বপ্নের কথা পূর্ণ হবে না, কারণ এই কবুতরগুলো যেখানে আছে সেখানে বাদশা চিন যেতে পারবে না। এটা বলে একটা অট্ট হাসি দিতে লাগলো কালী। তখন আমি বললাম, কেন যেতে পারবে না? হ্যাঁ? তখন কালী বলল, সেই কবুতর যে জায়গায় রাখা আছে সেই জায়গাতে বাদশা জিনের যাওয়া নিষেধ, তাই সেখানে যেতে পারবে না। কালীর মুখে এই কথাটা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আর ঠিক সেই মুহূর্তে হামিদ জিন এসে হাজির হলো। সবাই দেখলো একটা কবুতর এসে আমার সামনে মাটিতে পড়ে গেল। এটা দেখে গ্রামবাসীর সবাই যেন হতবাক হয়ে গেল, কিন্তু আসলে কবুতর নিয়ে আসছে হামিদ জিন। তখন হামিদ জিনকে দেখে কালী ভয় পেতে লাগলো আর বলতে লাগলো, হামিদ এইখানে কেন আসলেন? তখন হামিদ জিন অদৃশ্য থেকে বলে উঠলো, কালী, আলী হচ্ছে আমার বন্ধু, আর বাদশা জিন যখন কবুতরটা খুঁজে পেল তখন সে সেখানে যেতে পারছিল, কারণ তার সেখানে যাওয়া নিষেধ ছিল, তাই আমাকে ডাকলো, আমি সেই কবুতরটাকে নিয়ে আসলাম। আর বাদশা জিন যখন বলল তুই এখানে এই মেয়ের উপর হাজির হয়েছিস, তখন আমি নিজে চলে এসেছি তোকে দেখার জন্য। তখন কালী বলতে লাগলো, হামিদ দেখ দেখ, আমি ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দে, আমি আর আসবো না এখানে, সারা জীবনের জন্য এই মেয়েকে ছেড়ে চলে যাব, সত্যি বলছি। তখন আমি মাটিতে আরো দুটো বাড়ি মারলাম। আমি তখন বললাম, আমি তোকে ছেড়ে দিল, আমি কিন্তু তোকে ছাড়বো না, কারণ তুই আমার মাদ্রাসার দিকে নজর দিয়েছিস, বুঝছিস? তুই অনেক বড় একটা জায়গায় হাত দিয়েছিস। তখন কালী বলল, আরে আরে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমার কিছু করার নেই, কারণ আমাকে এই মেয়েগুলো ভোগ দেওয়া হয়েছে, দুটো পাঠা বলি দিয়েছে, আমার ভোগ নিয়ে যেতেই হবে, হয়তো এই মেয়েটা নয়তো সেই তান্ত্রিককে, কাউকে না কাউকে নিয়ে যেতে হবে। তখন হামিদ জিন বলে উঠলো, এখানে ভোগ হিসেবে তুই যাবি, তুই কি নিয়ে যাবি বল? তখন কালী বলল, হামিদ আমাকে মুক্ত করে দেন, আমি এখান থেকে চলে যাবো, আর ভোগ হিসেবে সে তান্ত্রিককে নয়তো এই মেয়েকে নিয়ে যাব। হামিদ তখন বলল, আলী ওকে ছেড়ে দাও। আমি তখন হামিদকে বললাম, কি বলো, ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? তখন হামিদ বলল, আলী চিন্তার কিছু নেই, এই কালী আমাকে ভালো করে জেনে, আমি হামিদ জিন কি করতে পারি সব জানে। তখন আমি আবার সুরা পরে পানি ছিটিয়ে দিলাম সামিনার গায়ে, আর সাথে সাথে সামিনা অজ্ঞান হয়ে গেল। হামিদ জিন আমাকে সালাম দিয়ে চলে গেল। তখন সবাই সামিনাকে ঘরে নিয়ে গেল আর মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো। তখন আমি সুরা পরে কবুতর থেকে সেই তাবিজটা খুলে নিলাম আর কবুতরকে মুক্ত করে দিলাম। তখন গ্রামের সবাই আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আলী আপনি কার সাথে কথা বলছিলেন এতক্ষণ? আমরা তো কাউকে দেখতে পাইনি, শুধু অদৃশ্য কণ্ঠ শুনতে পেলাম। তখন আমি বললাম, আপনারা যে অদৃশ্য কণ্ঠ শুনতে পেলেন সেটা ছিল ভালো জিন, আমার বন্ধু জিন।
যা হোক, তারপরের দিন সেই তান্ত্রিকের ছিন্ন ভিন্ন লাশ যেন পাওয়া গেল। তো যশু ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাটি সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এমন কালো জাদুর ঘটনা আরো শুনতে চাইলে কমেন্ট করবেন। আজ এখানে শেষ করলাম। আমি মোর্শেদ হাসান, বাসার নেত্রকোনার 7 রেল ক্রসিং। সবাই ভালো থাকবেন, ভৌতিক কথার পাশে থাকবেন। আর অবশ্যই যদি আপনারা কমেন্টে বেশি বেশি বলেন আলী হুজুরের ঘটনা আলাদাভাবে প্রচার করতে, তাহলে অবশ্যই যশু ভাই তা প্রচার করে দিবে। আপনারা কমেন্ট করে জানাবেন। এই ছিল ঘটনা। যশু ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন।